প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। এই যে মহিলাকে দেখতে পাচ্ছেন আপনারা, এটা ফেসবুকে আজকে বার্তা 24 একটা মহিলার বক্তব্য দিয়েছে। এটা মনে হয় কোনো একটা ব্যাংকের আমানতকারী। আজকে ঢাকায় এবং চট্টগ্রামে বেশ কয়েকটা জায়গায় আমানতকারীদের বাংলাদেশের 5টি ব্যাংকের মার্চকৃত 5টি ব্যাংকের আমানতকারীরা বিভিন্ন জায়গায় এজিটেশন করেছে, আন্দোলন করেছে। বাংলাদেশ ব্যাংকের সামনেই তারা আন্দোলন করেছে। আন্দোলনের মধ্যে এই মহিলা একটা জ্বালাময়ী বক্তব্য দিয়েছেন। এই জ্বালাময়ী বক্তব্যটা আমার একটা বিষয় আমার উইন্ডো করে দিয়েছে। আমি ইতিমধ্যে বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর আহসান এস মনসুর সাহেব, ওনার বাংলাদেশ ব্যাংক থেকে ওনার প্রস্থানটা অনেকে বিভিন্নভাবে প্রশ্ন তুলেছেন। আমিও কিছুটা কেন জানি মনে হয়েছে যে একজন মানুষকে এইভাবে অপমান করা উচিত হয়নি, এবং একজন এরকম মানুষগুলো যদি একবার মুখ ফিরিয়ে নেয়, তাহলে আর কোনো শিক্ষিত মানুষ, খুব ভালো জানাশোনা মানুষ হয়তো বাংলাদেশ ব্যাংকের দায়িত্ব নিতে আসার জন্যে মানে ইন্টারেস্টেড ফিল করবে না। এটা আমার কেন জানি মনে হয়েছিল। কিন্তু এই মহিলার একটা কথা আমার হুট করে আমার উইন্ডো একটা খুলে দিয়েছে। যেমন আমি একটু আপনাদেরকে শোনাই, আমি শুনে আপনি শুনুন। 5টা ব্যাংক মার্জ করা হয়েছে। 5টা ব্যাংকই ইসলামী শরিয়া মোতাবেক পরিচালিত হয়। এই ইসলামী শরিয়া মোতাবেক যে ব্যাংকগুলো পরিচালিত করা হয়, 5টা ব্যাংককে টার্গেট করে গভর্নর মনসুর এটা করেছে। অন্যান্য ব্যাংক আছে, আপনার ন্যাশনাল ব্যাংকের অবস্থা আরো খারাপ আছে, এবি ব্যাংকের অবস্থা আরো খারাপ আছে, তারপরে আপনার প্রিমিয়ার ব্যাংকের অবস্থা খারাপ আছে। ওই এগুলো ব্যাংকে তো মার্জ করলো না, এই 5টি ইসলামী ধারা পরিচালিত এই ব্যাংকগুলোকে কেন মার্জ করলো? তাহলে উনি আক্রোশবশত এবং পরিকল্পিতভাবে এটা করেছে। সারা বাংলাদেশ। ওনার বক্তব্যে উনি বলেছেন যে আক্রোশবশত এই কাজটি করেছেন বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর আহসান এস মনসুর সাহেব। আমি ওনার কথাটা একটু ক্রস চেক করে দেখেছি। আমি গুগলকে জিজ্ঞেস করেছিলাম, গুগল ভাই আমাকে একটু বলেন যে 2023 সালে বাংলাদেশের সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ ব্যাংক কোনটি? বাংলাদেশের ঝুঁকিপূর্ণ ব্যাংকের তালিকায় 2022 সালে ন্যাশনাল ব্যাংক, পদ্মা ব্যাংক, আইসিবি ইসলামী ব্যাংক, বাংলাদেশ কমার্স ব্যাংক, ন্যাশনাল ব্যাংক অফ পাকিস্তান, ইসলামী ব্যাংক বাংলাদেশ, মূলধন ঘাটতির কারণে এটা। তারপরে হচ্ছে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক। রাষ্ট্রায়ত্ত ব্যাংকের মধ্যে মারাত্মক ঝুঁকিপূর্ণ তালিকায় ছিল জনতা ব্যাংক, অগ্রণী ব্যাংক, রূপালী ব্যাংক, বেসিক ব্যাংক, বাংলাদেশ কৃষি ব্যাংক, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক। এটা কিন্তু আমার কথা না, এটা গুগলকে জিজ্ঞেস করেন, এআইকে জিজ্ঞেস করেন, আপনি উত্তরটা পেয়ে যাবেন। আমি আপনাকে দেখিয়েছি। আমরা দেখতে পাচ্ছি 2023 সালে বাংলাদেশ কমার্স ব্যাংক হচ্ছে 1 নম্বরে, তারপর পদ্মা ব্যাংক, তারপর ন্যাশনাল ব্যাংক অফ পাকিস্তান, জনতা ব্যাংক, অগ্রণী ব্যাংক, রূপালী ব্যাংক, এবি ব্যাংক, ন্যাশনাল ব্যাংক, বেসিক ব্যাংক। তার মানে এই ফার্স্ট সিকিউরিটি ব্যাংক, ইসলামী ব্যাংক, এই সমস্ত এই ব্যাংকগুলো কিন্তু এখানে ঝুঁকিপূর্ণ তালিকায় নেই। আপনারা একটা খেয়াল করবেন, কিন্তু এটা মানে আহসানের মনসুর সাহেবের উদ্দেশ্যটা শুধু কি একটা গ্রুপের যে সমস্ত শেয়ার আছে ওগুলাকে টার্গেট করা, নাকি উনি ব্যাংকে রিফর্ম করতে চাইছেন? ব্যাংকে রিফর্ম করতে গেলে তো সরকারি ব্যাংকগুলো লাগবে। তারপরে আসুন 2024 সালে এসে কি হয়েছে। 2024 সালে এসে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের সবচেয়ে ঝুঁকিপূর্ণ ব্যাংকের তালিকায় হচ্ছে রাষ্ট্রায়ত্ত মালিকানাধীন ব্যাংকগুলোর মধ্যে জনতা, অগ্রণী, রূপালী, বেসিক, বাংলাদেশ কমার্স ব্যাংক, বিডিবিএল, বাংলাদেশ কৃষি ব্যাংক এবং রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক। এগুলো হচ্ছে সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ। আর বেসরকারি ব্যাংকের মধ্যে পদ্মা ব্যাংক, ন্যাশনাল ব্যাংক, এবি ব্যাংক, আইসিবি ইসলামিক ব্যাংক, ইসলামিক ব্যাংক বাংলাদেশ, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক, ওয়ান ব্যাংক। তো এখন কথা হচ্ছে এই ব্যাংক মার্চ করতে যাচ্ছেন ওই নির্দিষ্ট একটা গ্রুপের, বলতে গেলে সোজা সাপটা কথা চট্টগ্রামের অ্যাসালম গ্রুপের, যারা, যদি আমরা স্পষ্ট করে বলতে পারি যে চট্টগ্রামের অ্যাসালম গ্রুপকে কেন্দ্র করে, মানে টার্গেট করে আপনার সমস্ত কার্যক্রম দিনের সকালবেলা বিসমিল্লাহ করে যাত্রা শুরু হতো অ্যাসালম গ্রুপকে নিয়ে, আবার শেষটাই হতো মনে হয় অ্যাসালম গ্রুপকে নিয়ে। না হলে আপনি যে 5টা ব্যাংকে মার্চ করতে চেয়েছেন, তাহলে 5টা ব্যাংকের মধ্যে ন্যাশনাল ব্যাংক নেই কেন?
তাহলে বেসিক বা ইসলামিক ব্যাংক নাই কেন? এখানে এখানে পদ্মা ব্যাংকটা নাই কেন? এখানে এবি ব্যাংকটা নাই কেন? আইসিবি ইসলামী ব্যাংক এটা কেন নাই? তাহলে 10টা ব্যাংক কি একত্র হইতে পারতো না? আপনি 5টা ব্যাংকে করলেন, আর 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 5টা 10টা ব্যাংক, আর যেগুলো সবচেয়ে বেশি প্রত্যেক প্রতি বছরেই নাম আসে, এই ব্যাংকগুলোকে করলেন না কেন, মার্চ করলেন না কেন? তাহলে বোঝাই যায় আপনি টার্গেট করে আপনি মহিলা যেটা এবং যে অভিযোগটা করেছে এটাই 100% সত্য। এখন হচ্ছে এই যে মানুষ কেন প্রতিবাদ করছে, কেন রাস্তায় নেমে আসছে, তারা তাদের আমানতের হেয়ার কাট, কত সুন্দর একটা নাম দিয়েছে হেয়ার কাট, মানে আপনার চুল থাকবে, আপনার চুলটাকে কেটে আপনাকে সুন্দর করে দিবে, তার মানে দিস ইজ কল হেয়ার কাট, মানে আপনার চুল কেটে আপনাকে সুন্দর করে দিবে। তো এটা বাবা হেয়ার কাট টাকা দিয়ে করে। আর এই যে আমানতকারী যারা ছিল, আমানতকারীগুলো কি মনসুর সাহেবের মায়ের দিকের আত্মীয় নাকি বাবার দিকের আত্মীয়? ওনাকে এত সুন্দর করে ওনাদের টাকা দিয়ে ওনাদেরকে সুন্দর করে দিতে হবে আপনার? আর বাকিগুলো কি আপনার বাবার আত্মীয় না মায়ের আত্মীয়? আমার চিটংয়ের ভাষায়, বিশ্রী ভাষায় একটা কথা আছে, আমি কিন্তু এটা বলি নাই, কথাটা স্বাভাবিক। আপনি এটা রং হেডেড মানুষ না হলে, এই বয়স্ক মানুষগুলো একটু রং হেডেড হয়, আপনি রং হেডেড না হলে কোনো অবস্থায় এই কাজটি করতে পারেন না। আপনি যখন অভিভাবক, আপনি সবার অভিভাবক, বাংলাদেশের ঝুঁকিপূর্ণ সমস্ত ব্যাংকের অভিভাবক আপনি। সবগুলো ব্যাংকে যদি একটা জায়গায় মার্চ করতেন, তাহলে কারো আওয়াজ করার সুযোগ থাকতো না। কিন্তু আপনি করেছেন কি জনাব মনসুর সাহেব? আপনি করেছেন কি? আপনি করছেন ওই আসালামের মালিকানাধীন যে সমস্ত ব্যাংকগুলো আছে সবগুলোকে টার্গেট করে আপনি এগিয়েছেন, যে কারণে আসালামের কিচ্ছু শিখতে পারেন নাই। মানে হেয়ার কাট তো মানুষের করতেছেন, আসালামের উপরের অংশ বা মধ্য অংশ কোনো কিছুর শিখতে পারেন নাই আপনি। শেষ পর্যন্ত আপনার বাংলাদেশ ব্যাংক থেকে আপনার বল হেডেড না হয়ে আপনার মানুষের হেয়ার কাট করতে গিয়ে আপনাকে বল হেডেড করে দিয়েছে। এই জিনিসটা আপনি এখন বুঝতে পারছেন কিনা জানি না। আমাদের অনেকগুলো গুণী অর্থনীতিবিদ, বাবা আমি অর্থনীতি এত বেশি বুঝি না, আমার সোজা সাপটা কথা হচ্ছে 4টা ব্যাংকের বেলায় তোমার শালা লাগে, আবার 10টা ব্যাংকে এগুলা তোমার বাবা লাগে। এটা কোন ধরনের খাচ্ছত? এইটা বাংলাদেশ ব্যাংকের গভর্নর সাহেব কেন করলেন আমারে বলেন? কিছু তোমার বাবা, আর কিছু তোমার চাচা, আর কিছু তোমার শালা, এটা কোন ধরনের অভ্যাস? আমরা ম্যানেজমেন্টের স্টুডেন্ট, অর্থনীতিও পড়েছি। অর্থনীতিতে আপনি যেহেতু বাংলাদেশ ব্যাংকের গভর্নর হিসেবে দায়িত্ব নিয়েছেন, আমরা দেখেছি আপনি স্বাভাবিকভাবে সবগুলো ব্যাংকে একই দৃষ্টিতে দেখতে হবে। আমার কথা হচ্ছে আপনি সংস্কার করতে গিয়েছেন, সংস্কার সবার জন্য করেন, সংস্কার শুধু আসালামের ব্যাংকগুলোর জন্য করবেন আর অন্যগুলোর জন্য করবেন না, তাহলে আপনারা কি কেউ বলবে আপনি খুব ভালো অর্থনীতিবিদ? আর যে যা বলে অর্থনীতিবিদ, অনেকেই অনেক কিছু বলতে পারে, আমি তো আপনাকে অর্থনীতিবিদ বলতে রাজি নই। আপনি হচ্ছেন একজন টোটালি এক ফক্রিয় দালাল। যে কাজটা করতে গিয়েছেন, আপনি বিকাশ কি বাংলাদেশের আওয়ামী লীগের আমলে কি ব্যবসা করেনি? আপনি বিকাশের উপর কোনো নজর দিয়েছিলেন? কোনো এম্বার্গো ছিল? আপনি নগদের কেন মালিকানার উপর হস্তক্ষেপ করলেন? আপনি নগদ একটা ডিজিটাল প্ল্যাটফর্ম, ওটার উপর হস্তক্ষেপ কেন করলেন? একটা নতুন ইনভেনশন নগদটা তো ভালোই করেছিল, এটা কি ঋণ খেলাপি ছিল? এটার উপর কেন হাত দিলেন আপনি? নগদের